বিষয়টা এত তাড়াতাড়ি প্রকাশ্য হবে আমার হিসেবেও ছিল না। আপনাদের বোধহয় গতকালে আমি বলছিলাম যে না, তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় থ্রেট এই মুহূর্তে বিজেপি নয়, আদৌ বিজেপি নয়। সেটা এত তাড়াতাড়ি সবার সামনে প্রমাণিত হয়ে যাবে সত্যি আমিও ভাবিনি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আসলে যেটা করেছিলেন, বাংলায় একটা কথা আছে না, বাঘের পিঠে চাপা। বাঘের পিঠে চেপে বসলে তার অসুবিধা হচ্ছে, যতক্ষণ আপনি বাঘের পিঠে আছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে খুব একটা সমস্যার মুখে পড়তে হবে না, কিন্তু যে মুহূর্তে আপনি বাঘের পিঠ থেকে নিচে নামবেন বা নামতে বাধ্য হবেন, সেই মুহূর্তে কিন্তু আপনি বাঘের মুখে পড়বেন। বলা বাহুল্য, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে সেই বাঘই সবচেয়ে বড় বিপদ, অবশ্যই বিজেপি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জিতে আসা বিধায়কদের প্রশ্নের মুখে পড়ছেন। পড়তেই হতো, আজ অথবা কাল, কিন্তু এত দ্রুত পড়ছেন দেখেই মনে হচ্ছে যেন তারা বাধ্য হয়েছেন বাঘের পিঠ থেকে নামতে। এবার বাঘ ঘুরে দাঁড়িয়েছে। বাঘের মুখ থেকে নিজেদের বাঁচানো তৃণমূলের এই শীর্ষ নেতৃত্বের সব থেকে বড় চ্যালেঞ্জ। 3 বিধায়ক আপনারা জানেন, উলুবেড়িয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এন্টালের সন্দীপন সাহা, বেলেঘাটার কুণাল ঘোষ। তারা কি নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের বৈঠকে? জাহাঙ্গীরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে। হঠাৎ করেই নির্বাচনের 48 ঘন্টা আগে ফলতায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই জাহাঙ্গীর বলে দিলেন আমি নির্বাচনে নেই। তিনি ইঙ্গিত দিলেন নতুন মুখ্যমন্ত্রী ফলতাকে অনেক কিছু দিয়ে সাজাবেন বলেছেন, ফলতার জন্য অনেক কিছু ঘোষণা করেছেন। আমি চাই ফলতার মানুষের উন্নয়ন হোক, আমি এই নির্বাচনে নেই। একদিক থেকে গুরুত্বহীন, টেকনিক্যালি এটার কোনো ভ্যালু নেই, কারণ এই মুহূর্তে তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্য অন্যরকম। এভাবে আত্মসমর্পণ করা, এটাকে দলের জন্য ভয়াবহ বলে মনে করেছেন ওই 3 বিধায়ক। তারা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ জাহাঙ্গীর অভিষেকের লোক। রীতিমতো নাকি তারা কটাক্ষ করেছেন জাহাঙ্গীর তো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থী ছিলেন বলে। মানে বুঝতে পারছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিপর্যয়ের পর প্রথম যে সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক সাংবাদিক একটা প্রশ্ন করতে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিলেন, আমাকে প্রশ্ন করুন, আমার সাংবাদিক সম্মেলন, ওকে প্রশ্ন করবেন না। তখনই বোঝা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করার জন্য অত্যন্ত উদ্গ্রীব, এবং তিনিও মনে করছেন এই মুহূর্তে এটা তার কাছে প্রেরোগেটিভ, তাকে এটা করতে হবে। আজকে যখন দলের বিধায়করা অভিষেককে প্রশ্ন করছেন, তখন তাদের হাত থেকে, তাদের এই প্রশ্নবাণ থেকে, তাদের ক্ষোভ থেকে অভিষেককে কিভাবে বাঁচাবেন মমতা? দেখুন, আলটিমেটলি নাকি কুণাল ঘোষের সঙ্গে 1-to-1 বসতে হবে অভিষেককে, এরকম কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও মেনে নিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রথমবার দলের জিতে আসা বিধায়কদের বৈঠকে ডেকে অভিষেককে সম্মান জানানোর জন্য দাঁড়াতে বলেছিলেন, এবং যারা সেই বৈঠকে ছিলেন তারা দাঁড়িয়েও ছিলেন। প্রবীণ শোভনদেব চট্টোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্ররা দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই প্রবীণরা যেটা পারলেন না, দলের অপেক্ষাকৃত তরুণ সেই অর্থে কুণাল, ঋতব্রত, সন্দীপন পাল্টা দিয়ে দিলেন, অভিষেককে বসিয়ে দিলেন বলা যায়। এনিওয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, যেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তোলাও স্বাভাবিক। যে কোনো দল রাজনৈতিকভাবে পর্যুদস্ত হতেই পারে, এবং তারপরে দীর্ঘ সময় লাগতে পারে তার ফিরে আসতে, কিন্তু নির্বাচনে আত্মসমর্পণ করাটা কোনো কাজের কথা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরা প্রশ্ন করেছেন যে জাহাঙ্গীর কার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত ঘোষণা করে দিল। অভিষেক নাকি বলেছেন আমার সঙ্গে কথা বলে এটা করেনি, এমনকি দলের তরফ থেকে টুইট করা হয়েছে যে এটা দলের স্ট্যান্ড নয়। কিন্তু আমাকে বলুন তো, জাহাঙ্গীর কি করতে পারত? কি করতে পারতো জাহাঙ্গীর? জাহাঙ্গীর জানে যে সে যথেষ্ট বিপদের মধ্যে আছে, কিন্তু অন্য বিপদগুলো নয় ছেড়েই দিলাম। সে তো অনেক তৃণমূলের কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, অনেক তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা দুর্নীতি, জমি দখল, তোলাবাজি, এই সমস্ত অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। আর মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন, কারণ এরা এগুলো করেছেন, এর মধ্যে কোনো
সিক্রেসি নেই, এটা কোনো গোপন বিষয় না, পাবলিক ম্যাটার, লোকে জানে যে এরা এই জিনিস করেছেন, ফলে তারা গ্রেপ্তার হলে মানুষ খুশি হচ্ছেন। কিন্তু জাহাঙ্গীর এই বিপদের মুখে দাঁড়িয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন 48 ঘন্টা আগে, অর্থাৎ প্রচারের সময় প্রায় শেষ হয়ে যাওয়ার পর। কারণ তিনি দেখলেন শ্রমিক ভট্টাচার্য আসছেন প্রচার করতে, শুভেন্দু অধিকারী দুদিন অন্তর একদিন অন্তর আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা নেই, অভিষেক আসছেন না। আচ্ছা, অভিষেক তো প্রচারে যেতে পারতেন, লড়াই করতে পারতেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করতে পারলেন না। কারণ সম্ভবত অভিষেক নিরাপত্তার অভাবে ভুগছেন। অভিষেক গিয়েছিলেন ভবানীপুরের কাউন্টিং স্টেশনে, যখন নির্বাচনের ফল মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, তখন এই কাউন্টিং স্টেশন থেকে বেরোনোর সময় তার গায়ে নাকি কিছু ছুঁড়ে দেওয়া হয়, কেউ কেউ বলেছেন নাকি থুতু ছোড়া হয়। অভিষেক জানেন যে এরকম ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তিনি যে বিপুল পরিমাণ নিরাপত্তা নিয়ে ঘুরতেন, আজ সেই নিরাপত্তা তার সঙ্গে নেই। যে সামান্য নিরাপত্তা একজন সাংসদ পান, সেই সামান্য নিরাপত্তা নিয়ে অভিষেক যাওয়ার ভরসাই পেলেন না হয়তো। কারণ আজ তো আর পুলিশ তাকে বাঁচাবে না, পুলিশ তার জন্য নিরাপত্তার বলয় তৈরি করবে না। তিনি গিয়ে সেখানে যদি কোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন, এই ঝুঁকিটা তিনি নিতে পারলেন না বলেই তার দলে যারা জিতে এসেছেন যে বিধায়করা, এই বিপর্যয়ের মধ্যেও যারা নিজেদের এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা উঁচু করে রাখতে পেরেছেন, তারা তো প্রশ্ন করবেন, এবং সেই প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবও দিতে হবে। তারা বলছেন ঘরে বসে থাকলে হবে না। ইনফ্যাক্ট বিরোধী দল হিসেবে ঘরে বসে আর শুধু বাড়িতে সমস্ত বিধায়করা আসবে না, সেখানেই বৈঠকের পর বৈঠক হবে, সাংসদদের ডাকবেন, বাড়িতেই বৈঠক হবে, এভাবে তো বিরোধী রাজনীতি চলতে পারে না। তৃণমূল কংগ্রেসই তো এখনো পর্যন্ত প্রধান বিরোধী দল রাজ্যে। দলের বিধায়করাই বলছেন শীর্ষ নেতৃত্বকে, বেরোন, রাস্তায় নামুন। আমি বলেছিলাম দিন কয়েক আগে, কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের দলের বিধায়করাই গিয়ে শীর্ষ নেতৃত্বকে বলছেন। আর এই চাপে নাকি শীর্ষ নেতৃত্ব বলছেন যে তারা বেরোবেন। ইনফ্যাক্ট আজই 2-3 জায়গায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ করার কথা, সেই বিক্ষোভে নাকি তারা আসবেন। দেখুন, এই যে পথে নেমে কর্মসূচি, এই পথে নেমে কর্মসূচিতে একটা অসুবিধা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে আছেই। তারা তো বাঘের পিঠ থেকে নেমে পড়েছেন। এই অবস্থায় তারা, প্রথম কথা অভ্যাস, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পদযাত্রা করবেন, রোড শো করবেন, তার যে অভ্যাস, একটা বিপুল পরিমাণ মানুষ সামনে পিছনে, বিপুল নিরাপত্তা ব্যবস্থা, না 1 নম্বর, না 2 নম্বর, না 3 নম্বর, কিচ্ছু থাকবে না। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়ে হয়তো প্রশ্ন উঠবে না, কারণ বর্তমান মুখ্যমন্ত্রীও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যেন কোনো জায়গায় কোনো ঝুঁকি না নেওয়া হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যদি কেউ ওই নির্বাচনের কাউন্টিংয়ের দিন বেলা শেষে থুতু ছুঁড়ে থাকে, এরপর যদি রাস্তা থেকে পচা ডিম উড়ে আসে, সেই সম্ভাবনা তো উড়িয়ে দিয়ে যাচ্ছে না। এমনকি সরাসরি গালে 82 শিক্ষার চড়ও পড়তে পারে। আপনারা জানেন একটার সময় 2015 সালের জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালে চড় পড়েছিল। তখন তৃণমূল কংগ্রেসের সরকার, সদ্য তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চর কিন্তু ওই জামানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালে পড়েছিল। আর আজকে বিজেপির সরকার। ইনফ্যাক্ট ওই প্রশ্নে আমার মনে পড়ে গেল চণ্ডীতলার ঘটনা, 2015 সালের 4 জানুয়ারি, যে যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চর মেরেছিলেন, দেবাশিস আচার্য, এই ঘটনার 6 বছর পর জুন মাসে 2021-এ রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ওই দেবাশিসের। তাকে প্রায় আনকনসাস অবস্থায়, আধমরা কেন, মানে যে অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল মুমূর্ষু, চিকিৎসকরা ব্রড ডেড বলেছিলেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে 2 ব্যক্তি
দেবাশিসের সে অর্থে দেহই তারা নিয়ে এসেছিলেন হাসপাতালে, তাদেরকেও আইডেন্টিফাই করা যায়নি। তারা কারা হাসপাতালে দিয়ে গেলেন বডিটা, তাদেরকেও আইডেন্টিফাই করা যায়নি। দেখুন, অনেক পুরনো ঘটনার ফাইল টাইল খুলছে। এই ঘটনার ফাইল কি খুলবে? খোলা কিন্তু উচিত। কিভাবে মৃত্যু হলো দেবাশিসের? দেবাশিসের পরিবার সেই সময় বলেছিল যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে, কিন্তু সেই রহস্য কি? এবার মনে হয় নতুন সরকার সেই ফাইলও খুলতে চাইবেন এবং বুঝতে চাইবেন কি কারণে মারা গিয়েছিল দেবাশিস। আর ফিরে আসে এই বর্তমান পরিস্থিতিতে, সেই চর হয়তো অভিষেক আজও ভোলেন, সেই জন্যই রাস্তায় নামতে ভয় পাচ্ছেন। এখন যা পরিস্থিতি না, এখনকার জনতা মানে এই রাজ্যের মানুষ বিজেপির বিরুদ্ধে কিছু শুনতেই চাইছে না, নতুন সরকারের বিরুদ্ধে কিচ্ছু শুনতে চাইছে না তারা। এটা অনেকটা সেই 14 বছর বনবাসের পর যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন তখনকার মতো সিচুয়েশন। রামচন্দ্র যাই করুন না কেন, অযোধ্যার মানুষ রামচন্দ্রের বিপক্ষে কিছু শুনবেন না। এখন পশ্চিমবাংলার মানুষ শুভেন্দু অধিকারীর বিপক্ষে কিছু শুনবেন না। এই যে হকার উচ্ছেদ হচ্ছে, গরিব হকারদের উচ্ছেদের বিরুদ্ধে এবং এই যে বুলডোজার চলছে বিভিন্ন জায়গায়, এই বুলডোজার নীতির বিরুদ্ধে নাকি পথে নামবার কথা তৃণমূল কংগ্রেসের। এখন এই পথে নামতে গিয়ে পুলিশ থাকবে না, আপনাদের বললাম একটা নিরাপত্তার বিষয় তো থাকছেই। আর একটা বিষয়, ওই যে সামনে পিছনে বিপুল জনতা, সেটাও কিন্তু থাকবে না। ইনফ্যাক্ট কতজন থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন। এবার যদি দেখা যায় যে 30-40 জন নিয়ে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এই লোকমান্য মমতার যে মিথ, সেই মিথ কিন্তু ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে যে মিথ, তার যে ইমেজ, সেই ইমেজও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই মুহূর্তে একটা মিছিল করা, একই সঙ্গে এটাকেও এনশিওর করতে হবে সেই মিছিলে যেন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পর্যাপ্ত সংখ্যায় মানুষ থাকে। তৃণমূল কংগ্রেসের সামনে এটাও এখন একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু চাপ আসছে, এবার চাপ আসছে ঘরের ভেতর থেকে। কিভাবে এই চাপের মোকাবিলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবারে যে বিধায়কদের ডাকা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কালীঘাটের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখানেও 15 জন বিধায়ক আসেননি। তার মধ্যে একজন তো পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি দিল্লিতে আছেন। 7-8 জন বলেছেন অসুস্থতায় আসতে পারবেন না। সমস্যা যে রয়েছে এটা মানে 80 জনকে 80 জন বিধায়ক হিসেবে বোধহয় তৃণমূল কংগ্রেস কাউন্ট করতে পারছে না। তবে শেষ পর্যন্ত স্পিকারের অফিসে 65 জন বিধায়কের সই করা চিঠি নাকি পাঠানো হয়েছে। কারণ আপনারা জানেন, আমি আগের দিনে আলোচনা করছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে অফিসিয়ালি স্বীকৃতি দিতে এই চিঠিটা দরকার, এটা জানিয়ে দিয়েছিল বিধানসভার স্পিকারের অফিস। এখন হকার উচ্ছেদ নিয়ে একটা পয়েন্ট বলে আজকের আলোচনা শেষ করি, যে হকার উচ্ছেদ মানে গরিব মানুষের পেটে লাথি, গরিব মানুষ এফেক্টেড, এটাই ছিল ন্যারেটিভ। এখন এবারের নির্বাচন না পশ্চিমবাংলার রাজনীতির অনেকগুলো ন্যারেটিভ ফান্ডামেন্টালি চেঞ্জ করে দিয়েছে, একদম ফান্ডামেন্টালি চেঞ্জ করে দিয়েছে। ফলে পুরনো A+B² ফর্মুলা বোধহয় আগামী দিনের রাজনীতিতে চলবে না। কেন আমি এই কথা বলছি? ধরুন এই হকার উচ্ছেদ, এতদিন কি ছিল? হকার উচ্ছেদ যদি সরকার করে, তার বিরুদ্ধে যারা পথে নামছেন তারা গরিব মানুষের পেটে এভাবে লাথি মারা চলবে না, তাদের অল্টারনেটিভ ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, এইসব মানুষ কিন্তু এভাবেই ব্যাপারটাকে দেখেছে। এখন মানুষ প্রশ্ন করছে, আচ্ছা যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের মধ্যে কত শতাংশ বাঙালি? যারা এই রাস্তা আটকে, ফুটপাত আটকে হকারি করছেন, ব্যবসা করছেন, এদের মধ্যে কত শতাংশ অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার লোক? বাইরে থেকে এনে এদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে কি হয়নি? পুরো চিন্তা ভাবনাটাও মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে। দেখুন, এই 26-এর নির্বাচন কিন্তু এই ব্যাপারটাকেও সামনে এনেছে যে হিন্দু ভোট কনসলিডেট করতে পারে বাংলায়, যেটা এর আগে আলোচনায় ছিল যে এরকম ভাবছে বিজেপি, ভাবছে হিন্দু ভোটকে কনসলিডেট করবে, কিন্তু সেটা বাংলার মানুষ সেরকম না, বাংলায় সংস্কৃতি সেরকম না, ইত্যাদি ইত্যাদি। সেই ন্যারেটিভ নেই, এটা ভেঙে গেছে, ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে গেছে চিন্তা ভাবনা। ফলে এখন এই যে নতুন ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ইগনোর করা যাবে না, কোনো রাজনৈতিক দলই করতে পারবে না। ধরুন তৃণমূল কংগ্রেসই বিরোধিতায় নামুক, বামেরাই নামুন সরকারের বিরোধিতায়, কিংবা কোনো বাংলার মানুষের পক্ষ নিয়ে আপের মতো কোনো দল যদি নতুনভাবে তৈরি হয়,
তাদেরও যখন সরকার বিরোধিতায় নামতে হবে, আলটিমেটলি সরকার বিরোধিতার আন্দোলন যতই লোকে বলুক, ওই মানুষের পাশে থাকা, মানুষের জন্য করা, আলটিমেটলি ভোটের রাজনীতি। ফলে যে কোনো পলিসি যখন কোনো রাজনৈতিক দল, এমনকি সরকার বিরোধিতার যে পলিসি বিরোধী রাজনৈতিক দল তৈরি করবে, ভোটের রাজনীতিকে তারা ইগনোর করতে পারবে না। আর যেহেতু পশ্চিমবাংলার এই বেশ কিছু ন্যারেটিভ 26-এর নির্বাচনের ফলাফল প্রমাণ করছে ফান্ডামেন্টালি পরিবর্তিত হয়ে গেছে, ফলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের যেখানে পলিসি তারা তৈরি করবেন, বিরোধিতার পলিসি, এই নতুন ন্যারেটিভকে মাথায় রেখেই করতে হবে।